নদীর জীবনটা নদীর মতোই গতিশীল। এই যে কতদিন ধরে সে বাইরে যাচ্ছে, না নামের চিঠি আসছে, সে কাউকে চিঠি দিচ্ছে, এই চিঠির বিশেষ মানুষগুলো তার বাড়ির লোক। হ্যাঁ, দেখা করেছে সে তার বাবা মায়ের সঙ্গে। এখন রাজন সেই শাস্তি হিসেবে তাকে মারলেও সমস্যা নেই, তবে নদীকে এখন হয়তো আর মারবে না রাজন। সে তার গতি বদলে ফেলেছে। রাজন আর নদীর হয়েও হলো না। এই যে রাতে নেশা করে আসে, যখন চলতে পারে না, যখন খেতে দিতে হয়, এই যে মনকে শান্ত করার জন্য যখন গায়ে হাত তুলতে হয়, অসুখের রাতে যখন কাতরায়, তখন তো ঘুরে ফিরে এই নদীকেই রাজনের প্রয়োজন হয়। এত প্রয়োজনের পরেও যে মানুষ কেন প্রিয়জন হয়ে উঠতে পারে না? হয়তো এটাই সৃষ্টির নিয়ম। তবে রাজন এখন অনেক দূরে হারিয়ে গেছে, তা নদীর জানতে বাকি নেই। সেখান থেকে ফিরে আসা মুশকিল। নদী কোথায় হারাবে? নুরি তার মেয়ে না হয়েও তবুও নুরিকে ঘিরে তার সব। নদীর তো নুরির জন্য হলেও এখানেই ঢুকে মরতে হবে, হারালে চলবে না। আর যদি কখনো হারিয়ে যায়, তখন না হয় মা আমি একসঙ্গেই হারাবে। নদী কখনো চিঠি কিংবা অনুভূতি লেখেনি, আজ লিখতে ইচ্ছে করছে। শরীরে গা কাঁপানো 103 ডিগ্রি জ্বর নিয়ে লিখতে ভীষণ ইচ্ছে করছে। সে লিখতে বসলো। আমার হয়েও না হওয়া ভালোবাসা, 2-10-22। তীব্র জ্বর আমার গায়ে, কিন্তু তার থেকে বেশি জ্বর তোমায় না দেখার। থার্মোমিটার বলছে 103, কিন্তু মন বলছে তুমি হীন সুস্থতা আমার কাম্য নয়। ডাক্তারের কাছে গেলে সে কেবল ঘুমের ওষুধ দেয়, অথচ রোগ যে আমার একটাই, তুমি। তুমি চোখের আড়ালে, এইটুকুই আমার অসুখের কারণ। সারাদিনের দুর্বলতা, বমি, কাঁপুনি সবই যে তোমার অনুপস্থিতির পার্শ্ব প্রতিক্রিয়া। তুমি কখনো জানবেও না যে তুমি ভালোবাসনি বৃথায় একটা মানুষ রোজ কতখানি চাপা অসুস্থতায় কুকড়িয়েছে, শুধু কোনো একদিন তুমি এসে চোখে চোখ রেখে মনের জানালায় হাত রেখে সুস্থ করে তুলবে বলে। তুমি আমার গা কাঁপানো সেই মনের জ্বর ছিলে, যাকে আমি ভালোবেসে হেমালক হিসেবে পান করেছি প্রতি মুহূর্তে। এখন মৃত্যু তো আমার নিশ্চিত, তাই না বলো? এটি ভালোবাসার দগ্ধ হওয়া এক মৃত চাতক পাখি। নদীর শরীর কাঁপছে, গা ঝিমঝিম করছে, সে আর লিখতে পারছে না। ইতি টানলো। কেন চিঠিটা ভালোবাসা শিখতে হলো না? কেন এত অপেক্ষা জমা হলো নদীর লেখা প্রথম চিঠিতে? নদী চিঠি জড়িয়ে ধরে কাঁদলো, নিঃশব্দ আর্তনাদে হাহাকার করলো। সোহান কাজে আসে না আজ অনেকদিন হলো। নেশা করে, ভয়ঙ্কর সব ডোজ নিয়ে কাত হয়ে পড়ে থাকে। কারণ একটাই, তা কেবল চিত্রা। ইদানিং চিত্রা কলেজে গেলেও লুকিয়ে লুকিয়ে চিত্রাকে অনুসরণ করে সোহান পালোয়ান। ভালোবাসা তার জীবনে মজে গেছে। তাও ভালো সিফাত সোহানকে আগলে রেখেছে, তা না হলে যে কি হতো। তবে সিফাত ইদানিং বিরক্তের কারণ খালি যে সোহান পালোয়ানের অদ্ভুত কর্মকাণ্ড তা নয়, বরং চিত্রা। ওই মেয়ে থাকলে কি এই আর তার ভাই ঠিক হবে? ধ্বংস করবে ওই মেয়ে সব। তাছাড়া তালুকদার বাড়ির মেয়ে, তালুকদার বাড়ির ইতিহাস কেউ ভোলেনি। ওই বাড়ির রক্ত তো আর ভালো হওয়ার নয়, কিছু একটা করা লাগবে। সকাল সকাল নাহিয়ান গোসল করে তৈরি হয়। ফারিয়া বিছানা গুছিয়ে নাহিয়ানের সামনে এসে দাঁড়ায়। নাহিয়ান যে গোয়েন্দা অফিসার সেটা ফারিয়া অনেক আগেই জানে। এই লোকটা নিজের থেকে তাকে সবকিছু খুলে বলেছে, আর বলেছে দেখি তো ফারিয়ার প্রতি মুহূর্তে একটা ভয় কাজ করত, যদি তার ভাইদের কানে সব পৌঁছে যায়, তখন তো তারা তার স্বামীকে ছাড়বে না। ফারিয়ার বিয়ের আগে একটা অতীত ছিল। কলেজে থাকাকালীন সময় একটা ছেলে তাকে প্রচন্ড বিরক্ত করতো রাস্তায়। তারপরে একদিন সেই ছেলে ফারিয়ার ছবি কিছু খারাপ নোংরা ছবির মধ্যে লাগিয়ে ব্ল্যাকমেল করে। এত নিখুঁতভাবে ছবিগুলো বসানো যে কেউ ধরতে পারবে না। কেবল ফারিয়া জানে এসব মিথ্যা। ছেলেটি তাকে এক রাতের জন্য বিছানায় আহ্বান করে, তা না হলে নাকি ছবি সে ভাইরাল করে দেবে। ফারিয়া তার পরিবারের মানুষদের জানে, ওদের চোখে নারী এমনিতেই নিচু জাত। তার উপর এসব দেখলে ভুল বুঝে ফারিয়াকে খুন করতে এক মুহূর্ত সময় নেবে না। ভয়ে ফারিয়া রাজি হয়ে যায় ওই ছেলের প্রস্তাবে, কিন্তু তবুও কোনো লাভ হয় না। ওই ছেলের দাবির চাহিদা বাড়ে, টাকা চাওয়া শুরু করে। এক সময় ঘটনা এলাহি বাড়ির ছেলেদের কানেও চলে যায়। তারা তো ফারিয়াকে মেরেই ফেলতো, কিন্তু ওই সময় ফারাজ ভাই একটা কাজে বাংলাদেশে এসেছিল। সব জানার পর ফারিয়াকে সে রক্ষা করে, তবে ওই ছেলের লাশ পাওয়া যায়। রাজন ভাইদের দলে তখন নাহিয়ান নতুন যুক্ত হয়েছিল। ফারিয়া পরে জেনেছে সে উদ্দেশ্য পূরণ করতে দলে যুক্ত হয়েছে, তবে সে সত্যি ফারিয়াকে ভালোবেসেই ফেলেছে প্রথম দেখায়। ভালোবেসেছে বলেই তো ফারিয়ার মুখে চেয়ে এই বাড়ির কারোর সত্য সামনে আনেনি। ফারিয়া ঝামেলা চায় না, এসব আইন তাদের ভাইদের কিছু করতে পারবে না। তার চেয়ে বরং পাপের শাস্তি খোদার হাতে তুলে দেওয়া হোক। এই নাহিয়ান ছেলেটা আসলেই ভালো।
ফারিয়াকে শর্ত সমেত এই ছেলের সঙ্গে বিয়ে বসতে হয়। ছেলেটা সব জানার পরে ফারিয়াকে মেনে নিয়েছিল। কেবল এই কথা জানার পরে ফারিয়া হু হু করে কেঁদে উঠেছিল। নাহিয়ান এত যত্নশীল পুরুষ, তাকে আপন করতে ফারিয়ার একটু কষ্ট হয়নি। কোন জন্মে হয়তো ভালো কিছু করেছিল, তাই তো তার জীবনে নাহিয়ান এসেছে। তবে এখন সব ছেড়ে ফারিয়া আর নাহিয়ান বিদেশে চলে যাবে খুব জলদি, আর কখনো দেশে ফিরবে না। পৃথিবী জানবে না এলাহি বাড়ির সঙ্গে কোনো এককালে এই দুইজনের মানুষের গভীর সম্পর্ক ছিল। ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে নিরুপমা। বজ্র ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে। এখানে এসেছিল অন্য এক উদ্দেশ্য নিয়ে। খোদা এক উদ্দেশ্য পূরণ করতে পাঠিয়ে অন্য উদ্দেশ্যে জড়িয়ে ফেলেছে। খোদার পরিকল্পনা কোনো তুলনা হয় না। যাকে মন চায়নি তাকে বজ্র আপন করতে হয়নি, আর যাকে চেয়েছে সে তো আপাতত পাশেই আছে। তবে বাবাকে যে করেই হোক বিষয়টা বুঝিয়ে বলতে হবে। যেটা হওয়ার সেটা তো হয়েইছে। আর কায়সার বাড়ি তো হাতছাড়া হয়েছে নিজেদের ভুলের কারণেই। কায়সার ডাকাত বংশের লোক ছিল, পূর্ব শত্রুতার অভাব ছিল না। ভালো মানুষদের তো শত্রুর অভাব থাকে না, আর তো খারাপ লোকেদের। বিদেশে সবাই ভালোই আছে। ওই ভাঙা কায়সার বাড়ির প্রয়োজন নেই তার। আর ওই বাড়ির মেয়ে এখন ভালোই আছে, তারাও বাড়ি ফেরার দরকার নেই। বজ্র নীরুকে ভালোবেসেছে। বউ হয়ে নীরু বজ্রের সঙ্গেই যাবে। তবে এখন সময়ের অপেক্ষা। একবার সব ঝামেলা মিটুক, সব ক্লিয়ার হয়ে যাক, তখন শান্তি। বজ্র নীরুকে কি বলবে না বলবে করতে করতেই হঠাৎ পকেট থেকে আংটি বের করে। সেটা নীরুর সামনে ধরে বলে, উইল ইউ ম্যারি মি? সুলাইমান এলাহির মৃত্যুর বিষয়ে বাড়ির কেউ জানে কিংবা না জানে, এই বিষয়ে বাড়ির বাকিদের খবর তো রুমানা জানে না। তবে এটা জানে খুনি আসলে কে। কথা হচ্ছে সবার কপাল। পাপ করলে তার শাস্তি সবাইকে পেতে হবে। অতীতে পাপের শাস্তি সব। রুমানা পাপ করার সময় জানতো শাস্তি পেতেই হবে, কিন্তু এমন ভাবে পেতে হবে তা জানতো না। রুমানা হঠাৎ করে চোখের সামনে তালুকদার বাড়ির একটা প্রতিচ্ছবি ভেসে উঠল। রুমানা অনেক করে চেয়েছিল মোহনা আর নদীর ঘরে যেন ছেলে হয়। বংশের তো সামনে এগিয়ে নিতে হবে, তার জন্য ছেলেই দরকার। আর এই বাড়ির মেয়েদের তো কদর নেই তা সে জানে। তবে এসব জানার পরেও কখনো ইচ্ছে হয়নি নাতনিদের মুখ দেখার। তবে চিত্রার বিষয়ে আপাতত কিছু বলতে পারছে না। সে যে চিত্রার সঙ্গে অন্যায় করেছে, অনেক বড় অন্যায় করেছে। এই বাড়িতে বউ হয়ে আসার পর রুমানা প্রায় রাতেই চিত্রাকে রুমে ডাকতেন, গল্প করতেন। বাড়ির জন্য মিষ্টি বানালে চিত্রাকে একটা বেশি মিষ্টি দিতেন। কেন দিতেন সে জানে ভালো। আসলে রুমানা কখনো চায়নি চিত্রার কোলে আলো করে কোনো সন্তান আসুক। তাই তো খাবারের সঙ্গে মাসে একটা করে ঔষধ খাইয়েছে, যাতে আস্তে ধীরে মেয়েটার বাচ্চা নষ্ট করে ফেলতে পারে। তাই তো সারা মাসেই চিত্রা একটু ভালো থাকলেও বাকিটা অসুস্থ থাকতো। সুলাইমানও সবটা জানতো। তবে আজকাল কিছুই ভালো লাগে না। এই যে এত এত পাপ, এসবের কথা ভাবলেই ভয় করে। মৃত্যু তার কেমন করে হবে? সুলাইমানের মতো ভয়ঙ্কর ভাবে, নাকি তার চেয়েও ভয়াবহ ভাবে? সোহাগ সব ভুলে নতুন করে মায়ের জন্য বাঁচতে শুরু করেছে। মা এখন আগের থেকে সুস্থ। ফারাজ সোহাগকে একটা কাজে জুটিয়ে দিয়েছে। বিকেলে কাজ শেষ করে মায়ের সঙ্গে দেখা করতে যায়। অনেকক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফিরে নিজে রাঁধে, মায়ের সেবা করে, নিজের কাজ শেষ করে। এভাবে ভালোই যাচ্ছে তার দিনকাল। ফারাজ এখন বাসায় নেই। চিত্রার বই পড়তে ভালো লাগে না। কিছুক্ষণ ফোনে একটা গান শুনে কত কি ভাবলো। ফারাজকে সে বিশ্বাস করে, তবে নাহিয়ান খানের কথাগুলো যে এখন পর্যন্ত শান্তি দিচ্ছে না তাকে, আর দেবেও না। এই বাড়ির কেউ সুবিধার না। মিতালি, নীলু সবাইকে ধ্বংস করেছে। তবুও চিত্র চুপ করে আছে, কেবল ফারাজকে হারাতে চায় না বলেই। সে প্রতিবাদ করলে যদি ফারাজ আবার দূরত্ব উপহার দেয় তাকে। কিন্তু চিত্রা এই পরিবারে থাকতে এখন কষ্ট হয়। খুনিদের সঙ্গে একসাথে উঠতে বসতে একই ছাদের নিচে। এর চেয়ে কষ্টের জীবনে আর কি আছে? তবুও মুখ বন্ধ করে বাঁচতে হচ্ছে। চিত্রা জলদি এখান থেকে চলে যেতে চায়। এই রক্তপাত, খুন তার বোধগম্য নয়। সে এবার সব থেকে মুক্তি চায়, কেবল মুক্তি। চিত্রা কি ভেবে বজ্রকে কল করলো। বজ্র প্রথম কল ধরলো না, তবে দ্বিতীয়টা ধরলো। ধরেই ঘুম ভাঙা কণ্ঠে বলল, এই সময় চিত্রা? ভাবি হই। হ্যাঁ সেটাই। বলুন ভাবি, কি জন্য কল করেছেন? আমার পাসপোর্টের ঝামেলা শেষ হয়নি কেন? আমি ইতালি যাব কেমন করে? আপনার স্বামী যাবে ডেনমার্ক আর আপনি যাবেন ইতালি? আরে ধ্যাত, একটু আগে একটা গল্পের বই পড়ছিলাম, সেখানে কতবার ইতালির নাম দেওয়া, তাই মুখ দিয়ে বের হয়ে গেছে। যাই হোক, ঝামেলা কি ঠিক হবে না? হবে। আমি ব্যবস্থা করে তো রাখলাম। বিদেশে চলে যান, আরামে সংসার করুন, বাকিদেরকেও ভালো থাকতে দেন। খারাপ আছেন বুঝি বজ্র কায়সার? ভালো আর থাকলাম কই চিত্রা তালুকদার।
সাবধানে পাসপোর্টের বিষয়টা সুন্দরভাবে দেখুন। আমি জলদি সব ছেড়ে ফারাজের সঙ্গে ডেনমার্ক চলে যাব। আর ঘুমাচ্ছিলেন মনে হয়। আমি একটু দিলাম বলে আপনি পুরোটাই নিয়ে নেবেন? কেন, আপনি জানেন না কাইসারদের রক্তে দেওয়া নেওয়ার হিসাবটা কেমন? রক্তের বিষয়ে জানি বলেই সাবধান করছি, না হলে কবেই তো রক্তের হিসাব সব ধ্বংস হতো, তাই না বলুন মিস্টার বজ্র কাইসার? আজ চিত্রের বিয়ের 7 মাস পূর্ণ হলো। সকাল থেকেই ফারাজের জন্য কত কিছু রান্না করেছে, সাথে একটা সারপ্রাইজ পরিকল্পনা করেছে। তবুও ফারাজ কাজে যাওয়ার আগ পর্যন্ত চিত্রা বারবার ব্যাকুল হয়ে তার দিকে তাকিয়েছে, কিন্তু স্বামীটা একবারও 7 মাসের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানায়নি। ভুলে গেছে কি? না, সে তো ভোলার মানুষ নয়। চিত্রা আজকে মরিয়মের বাড়ি যাবে, ওর পরিবারের সঙ্গে দেখা করবে, সেখান থেকে একটা রিসোর্টে যাবে, তারপর কল করে আসতে বলবে ফারাজকে সেখানে। চিত্রা সেইখানেই ফারাজের জন্য সারপ্রাইজ পরিকল্পনা করেছে। কেবলমাত্র সেই কথা জানে আয়েশা, সেই তো কত সাহায্য করলো। চিত্রা তৈরি হয়ে নেয়। চিত্রা ডার্ক মেরুন রঙের একটা শাড়ি পরে ছটপট তৈরি হয়। আজকে যতটা সুন্দর করে সাজা যায় ততটাই সুন্দর করে সাজে। স্বর্ণের গহনায় শরীর চকচক করছে। চুলগুলো ছেড়ে ফারাজের দেওয়া নাকফুল পরে আয়েশাকে বলল, আমি ওই দিন মরিয়মের মাকে কথা দিয়েছিলাম একবার দেখা করব। আজ তো যাওয়ার পথে সেই দিকে থেকে ঘুরে যাব। জানিস তো কয়দিন পর বিদেশে চলে গেলে আর কবে ফেরা হবে জানি না। আয়েশার মন কেমন কেমন করছে। সে চিত্রাকে বলল, বাড়ির গাড়ি নিয়ে যাও। না, ড্রাইভারগুলোকে চিনিস না? একেবারে ফারাজ ভক্ত, দেখা যাবে ফারাজকে সব বলে দিয়েছে। বজ্র ভাই তো রুমে আছে, ওনাকে ডেকে দিই। না, সে ঘুমাক, তুই চিন্তা করিস না। চিত্রা তালুকদারকে তুই কি মনে করেছিস রে? আমি ঠিক সামলে নেব। আর তেপান্তরে তো যাচ্ছি না। চিত্রা রিক্সা থেকে সরাসরি নামলো মরিয়মের বাড়ির সামনে। এদিকটা এত নিরিবিলি, রাস্তায় অটো রিক্সা কিছুই যে নেই। আগে জানলে ওই রিক্সাওয়ালা মামাকে এখানে অপেক্ষা করতে বলতো। চিত্রা মরিয়মের কবরটা দূর থেকে দেখে তার মায়ের সঙ্গে কথা বলে আসে, কিছু টাকা দেয়। মরিয়ম থাকলেও হয়তো দিত, আর এখন তো সে নেই। বাসা থেকে বের হয়ে চিত্রাকে মেন রোডে উঠতে হবে। তবে এদিকটায় এত শুনশান, দুই দিকেই জঙ্গল। মাছের প্রজেক্ট আছে, তবে তুলনামূলক মানুষ নাই বললেই চলে। আচ্ছা, একটুই তো কষ্ট করে না হয় বাকিটা পথ পার করে দেওয়া যাবে। চিত্রা একা মনে হাঁটতে থাকে জঙ্গলের পাশে রাস্তা ধরে। হঠাৎ মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। চিত্রা কেমন যেন ভয় ভয় করলো। সে তবুও হেঁটে চললো, পেছন ফিরে তাকালো না। তবে একটা সময় মনে হলো কেউ পায়ের সঙ্গে তাল মিলিয়ে তাকে অনুসরণ করছে। সে থামলে পায়ের শব্দ থেমে যাচ্ছে, আবার হাঁটলে সেই শব্দ বেগ বৃদ্ধি পাচ্ছে। চিত্রা তবুও পেছন ফেরার সাহস পেল না। এই মুহূর্তে যেন সে ওই কুসংস্কারকে বিশ্বাস করে নিল, পেছন ফিরে তাকালে বিপদ হয়। তবে হঠাৎ করেই এবার কানে এলো একটা পরিচিত কণ্ঠ। কেউ তার নাম ধরে ডাকলো, চিত্রাঙ্গনা। অন্ধকার রুমে ভাঙা একটা বাড়ি। সন্ধ্যার সেই মৌসুমে ধুলো জমা ঘরের একপাশে দেওয়ালে ঠেস দিয়ে পড়ে আছে চিত্রা। চিত্রার হাত পা রশি দিয়ে বাঁধা, ক্লান্ত শরীর নিয়ে চিত্রা পড়ে আছে, মুখটা কাপড় দিয়ে পেঁচানো। চিত্রার সামনে চেয়ারে বসে আছে কেউ একজন। চিত্রা ভালো করে দেখতে পাচ্ছে না, তার চোখ মেললেও কষ্ট হচ্ছে। তবুও চিত্রা চেয়ে রইল। দেখলো একটা পুরুষ মানুষকে, তার চেনা জানা একজন পুরুষ মানুষ। ওই যে জোহান এলাহি, সেই জোহান এলাহি তো। জোহান উঠে প্রথমে চিত্রার মুখে পেঁচানো কাপড়টা খুলে ফেলে। বাতাসে ধুলোর সাথে মিশে যাওয়া চিত্রার গলা দিয়ে বেরিয়ে আসা কাশির দম। পানি খাওয়ার জন্য সে ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু কথার বদলে শুধু কান্নায় ভেঙে পড়ে। জোহান চিত্রার মুখটা দু হাতে চেপে ধরে, ঠোঁট কামড়ে ওর মুখে এক চড় বসিয়ে দিল। মাথাটা ঠোকর খেয়ে মেঝেতে লেগে যায়। চিত্রা ঠোঁটের কোনা ফেটে রক্ত গড়িয়ে পড়ে ধুলোর উপর। আজ নয়তো কাল তোর মরণ আমার হাতেই ছিল। ফারাজ এলাহিকে অনেক ভালোবাসিস তাই না? এমন ভালোবাসা দেখানো মেয়ে মানুষগুলোই সহ্য হয় না আমার। তোরা আজকে এত ভালোবাসা দিয়ে কালকে বেমানি করিস, পরে সেই বেমানির মাসুল দিতে হয় পুরুষ মানুষকে। আমি জোহান চাই না সে যন্ত্রণা আমি জোহান ভোগ করেছি তা দুনিয়ার কোনো পুরুষ ভোগ করুক। তাই আমি ওইসব নারীকে এক এক করে যন্ত্রণা দিয়ে খুন করব যারা বেশি ভালোবাসা দেখায়। দুনিয়ার বুকে দ্বিতীয় লাবণ্য জন্মাতে দেব না আমি। জোহান বলে উঠে দাঁড়ায়।
তার কথার মানে বুঝতে পারছে না, কেবল তার চোখের সামনে ফারাজ এলাহির মুখটা ভাসে। সে কোথায়? কেন তাকে বাঁচাতে আসেনি? আর জোহান, সে এসব কি বলছে? কোন কারণে চিত্রাকে এত কষ্ট দেওয়া তার? কি সেই কারণ? আর এই ভালোবাসা, হত্যা, লাবণ্যের সাথে চিত্রার কি সম্পর্ক? জোহান চিত্রার দিকে তাকায়। কয়েকদিন ধরে সে উৎ পেতে বসেছিল, শেষমেশ সেই সুযোগ এলো। আজকে একে কিছুতেই ছাড়বে না। পাশেই নদী, টুকরো করে দেবে ভাসিয়ে। অনেক হয়েছে একে সহ্য করা। নারীরা বেঈমান হয়, তা না হলে মা, লাবণ্য, শেষে বোন, নীরু সবাইকে ছেড়ে যেতে পারে? জোহান রামদা হাতে তুলে নেয়। ধারালো রামদা হাতে চিত্রার দিকে এগিয়ে যায়। চিত্রা মাথা বরাবর কোপ বসানোর আগে পিস্তল থেকে বেরিয়ে আসা পরপর 3টা গুলি তার মস্তিষ্ক ভেদ করে দেয়। মগজ ছিটকে বেরিয়ে চিত্রার গায়ের ওপর পড়ল। চিত্রা কিছু বোঝার আগে জোহান রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়ল। চিত্রার ঠিক সামনে জোহান পড়ে যায়। চিত্রা কেবল আতঙ্কে লাশের দিকে চেয়ে রইল। গুলি কে করলো দেখার আগেই জোহানের হাত থেকে পড়ে যাওয়া রামদা কেউ হাতে তুলে নিল। চিত্রা এবার ঠোক গিলে তাকালো সে ব্যক্তির দিকে। ফারাজ এলাহি। তার উতল সমুদ্রের এমন রূপ। ফারাজ একটাও কথা না বলে গুটিয়ে যাওয়া চোখে চিত্রার দিকে তাকায়। রামদা হাতে নিঃশব্দে এগিয়ে গিয়ে চিত্রার হাত পায়ের বাঁধন কেটে দিল। রশ্মিগুলো কেটে দিয়ে সে চিত্রাকে একপাশে ধূলিধূসর কোণে ঠেলে সরালো। চিত্রা স্তব্ধ, দৃষ্টিতে বিস্ময় আর আতঙ্ক। তার ঠোঁট কাঁপছে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। চোখের সামনে দাঁড়িয়ে থাকা ফারাজকে সে চিনতে পারছে না। এ যেন তার সেই মানুষটা নয়, যার হাত ধরে সে নিজের সমস্ত ভয়কে ভুলে যেত। এ তো এখন নিজেই ভয়ের স্তূপের কারখানা। ভাগ্যিস ঠিক সময়ে এখানে পৌঁছাতে পেরেছে, না হলে আজকে কি হতো ফারাজ ভাবতে পারছে না। ফারাজ আজকে চিত্রের জন্য একটু অন্যরকম পরিকল্পনা করেছিল। ফারাজ আজকের দিনটার কথা কি করে ভুলতে পারে? বাসায় জলদি ফিরেছিল আজকে সে, চিত্রাকে নিয়ে বেরোবে বলে। সেখানে গিয়ে আয়েশার কাছে জানতে পারলো মরিয়মের বাসায় গেছে। একটা সারপ্রাইজ পরিকল্পনা করেছিল। সময় মতো নাকি ফারাজকে কল দেওয়ার কথাও ছিল। ওই কল তো এলো না। মরিয়মের বাসা থেকে শুরু করে তন্ন তন্ন করে পাগলের মতন খুঁজেছে ফারাজ চিত্রাকে। কেবল না সঙ্গে বজ্র আর অভ্র ছিল। শেষে মনে পড়লো কিছুদিন আগে তো চিত্রার ফোনে লোকেশন ট্র্যাকার ব্যবস্থা করেছিল সে। যদিও চিত্রা সব জায়গায় ফোন নিয়ে যায় না, তবে আজকে নিয়েছে। লাস্ট লোকেশন নদীর ঘাটে পৌঁছেছিল। সেখান থেকেই সব বন্ধ। মাথা কাজ করছিল না ফারাজের, তবে কেন যেন মনে হচ্ছিল খুব কাছে আছে চিত্রা। হঠাৎ নদীর পাড়ে ভাঙা পুরনো বাড়িটির দিকে নজর গেল। বাড়িটা ভাঙা হলেও সেখানে পাপের অন্ত নেই। একবার সেখানে গিয়েও দেখবে কি? যদি ওখানে কেউ যায় না, মাঝে মাঝে নেশা পানি করে ছেলেপেলেরা। বজ্রগ্রহ তখন বাইরেই ছিল, আশপাশে খুঁজছিল। ফারাজ সে কবেই বইয়ের খাতিরে অস্ত্র ছেড়ে দিয়েছিল। আজ বজ্র নিজ হাতে তার হাতে অস্ত্র তুলে দিয়ে বলল, ভালোর জন্য ফারাজ এলাহি খারাপ হওয়ার দোষ নয়। এই দুনিয়ায় ভালো কিছু করতে হলে যতটা খারাপ হওয়া লাগে হবে, যদিও আমাদের হাত রক্তাক্ত। ফারাজ তখন পিস্তলের দিকে একবার চায়, তাকিয়ে রয়, নেবে কি নেবে না করে তুলে নিল। দুনিয়া বোধ হয় চায় না ফারাজ এলাহি রক্তের খেলা এভাবে বন্ধ করে দেয়। ফারাজ ভাবনার থেকে বেরিয়ে এলো। গায়ের ছাইরঙা ব্লেজারটা খুলে ধপ করে মাটিতে ফেলে দিল। রামদা শক্ত করে হাতে মুঠোয় চেপে ধরে সে এগিয়ে গেল মৃতপ্রায় জোহানের দিকে। জোহানের চোখ দিয়ে জানটা তখন বেরিয়ে যাচ্ছে। মৃত্যুর আগে তার চোখের সামনে বহু স্মৃতি ভেসে উঠল। এই যে ভাইয়ের হাতে নিঃশ্বাস ছাড়া এত এত পাপ, সবই মৃত্যুর 7 সেকেন্ডে মস্তিষ্কের গভীর ভাবে নাড়া দিচ্ছে। চোখের সামনে ভেসে উঠছে লাবণ্যের মুখ। তার জন্য তো জোহান এত খুন করলো। ওই মেয়ে তার জীবনে এলো বলেই জোহানের জীবনটা আজকে এভাবে শেষ হলো। মা বোধহয় জোহানকে নিতে এসেছে। আফসোস, বাবাকে শেষ বিদায় দেওয়া হলো না। নিরু ব্যর্থ ভাই হিসেবে সে চলে যাচ্ছে ওপারে। জোহান ঢলে পড়ে, চোখ দুটো দিয়ে দম যায়। ফারাজ পিস্তল ফেলে দেয়। ফারাজের এক হাতে জোহানের মাথার চুলগুলো মুঠোয় করে ধরলো, অন্য হাতে রামদা তুলে হুঙ্কার ছাড়লো, জানোয়ারের বাচ্চা, তোর কলিজা এত বড়, আমার বউয়ের গায়ে হাত তুলিস? ফারাজ আর একটা কথাও বলল না। ঘেমে সে একাকার। সাদা শার্ট গায়ের সঙ্গে লেপ্টে আছে। ফারাজ একের পর এক কোপ জোহানের গায়ে বসিয়ে দেয়। শরীর ছিন্ন ভিন্ন হয়ে খন্ড খন্ড হয়ে যায়। সাদা শার্ট রক্তে রঞ্জিত হয়। মুখমণ্ডল ছেয়ে যাওয়া রক্তের আভাসে। সেই রক্তে ছিটা যখন চিত্রের গায়ের এসে পড়ে, তার তখন শরীর হিম হয়ে আসে। ফারাজ নরপশুর মতো রামদা অনবরত চালাচ্ছে। হাড়গোড়
ছিঁড়ে ঘরে ভেসে যাচ্ছে। চিত্রা মেরুন রঙের শাড়ির রংটা কারণে কেমন যেন তাকে রক্ত যাবার মতন লাগছে। এই যে গায়ে ছিটিয়ে আসা মানুষের শরীরের রক্ত, হাড়, এসব তার গায়ে লাগছে, তাও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। চোখের সামনে তার স্বামী কি ভয়ঙ্কর কাজ করছে। একটা মানুষকে কোপাতে কোপাতে মুখ শরীর থেতলে আলাদা হয়ে গেছে। ফারাজের হুঁশ জ্ঞান নেই। সে অনবরত গালাগালি করে পশুর মতন হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। অভ্র আর বজ্র দৌড়ে ততক্ষণে ভেতরে আসে। এসে অভ্র ফারাজকে আটকায়। ফারাজ অভ্রকে ধাক্কা দিয়ে বারবার সামনের থেকে সরিয়ে দিচ্ছে। অভ্র একবার চিত্রার দিকে তাকায়, তারপর বলে, ভাই থামেন, ভাই আপনি ভাবির কাছে যান, তাকে সামলান। ফারাজ অভ্রকে পুনরায় ধাক্কা দেয়। অভ্র তুই আমাকে ছাড়। ওর সাহস কি করে হয় আমার বউয়ের গায়ে হাত তোলার, ওকে স্পর্শ করার? ওর কলিজা বের করবো আমি, ওর কলিজা চাই আমার। ভাইও মৃত, আপনি ভাবির কাছে যান, তাকে সামলান। ভাই! অভ্র চেঁচিয়ে উঠতেই ফারাজের হুঁশ ফিরে। তার শরীরে একটা ঝাঁকুনি দেয়। চিত্রা ভয়ার্ত মুখের দিকে তাকাতেই হাত থেকে রামদা মাটিতে পড়ার শব্দ হলো। ফারাজ চিত্রার কাছে যেতেই চিত্রা ভয়ে পিছিয়ে যায়। ফারাজের তো দেখে দম বন্ধ হয়ে এলো। রাগে নিয়ন্ত্রণ করতে না পেরে একই করে দিল সে। তার চিত্রা তাকে ভয় পাচ্ছে। ফারাজ আবার চিত্রার দিকে এগিয়ে যায়। চলো চিত্রা, বাসায় চলো। ফারাজ চিত্রাকে স্পর্শ করতে গেলেই চিত্রা ভয়ে গলায় বলে, ছুবেন না আপনি আমাকে, আপনার হাতে রক্ত লেগে আছে, খুনি আপনি, ধরবেন না আমাকে। চিত্রার বলার শব্দগুলো শুনে মনে হলো কেউ তার বুকে ছুরি চালাচ্ছে। দেখো চিত্রা, তুমি কিছু দেখোনি, সব কল্পনা তোমার, ভ্রম এসব। কল্পনা বলছেন? চিত্রা হুম করে কেঁদে ওঠে। বলল, ফারাজ একবার বলুন আপনি খুন করেননি, আপনি আমার ফারাজ এলাহি, যে কখনোই এসব করতে পারে না। বলুন ফারাজ, বলুন না। চুপ করে আছেন কেন? কথা বলছেন না কেন? ফারাজ মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে এই পরিস্থিতিতে কি করবে? এমন কেন হলো? কয়েকদিন পর তো তাদের এই দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। সব তো স্বাভাবিকই চলছিল, তাহলে কেন এমনটা হলো? এসব হওয়ার কি অনেক জরুরি ছিল? না হলে কি খুব ক্ষতি হতো? ফারাজ সত্যি করে বলুন না, আপনি কে? আপনি কে ফারাজ? কি লুকাচ্ছেন আপনি আমার কাছ থেকে? আমার ফারাজ তো কখনো তো খারাপ হতে পারে না। আপনি কে বলুন, প্লিজ বলুন। চিত্রা কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। ফারাজের বুকটা মোচড় দিচ্ছে। এই দিনটা নিয়ে সে ভয় পেয়েছিল। চিত্রা উঠে এসে ফারাজের রক্তাক্ত কলার খামচে ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, জবাব দিন ফারাজ, চুপ করে থাকবেন না। আপনি আমায় ঠকিয়েছেন ফারাজ, আপনি আমার শেষ করে দিয়েছেন। চিত্রা ক্লান্ত হাতে অঝরে ফারাজের বুকে কিলঘুষি মারতে থাকে। ফারাজ নিচের দিকে তাকিয়ে আছে, চেয়ে আছে রক্তাক্ত হাতের দিকে। হারানোর ভয়ে দগ্ধ হচ্ছে সে। ফারাজ শেষবারের মতন একটা নিঃশ্বাস ছেড়ে অভ্র আর বজ্রের দিকে তাকায়। তারা ইশারা বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে গেল। লাশের সঙ্গে পড়ে রইল চিত্ররাজ। ফারাজ আর চিত্রা চোখের দিকে অনুতপ্ত হয়ে তাকালো। ভয় করছে এই চোখের দিকে তাকাতে। আপনি ফারাজ, মিথ্যা বলে ধ্বংস ডেকে আনবেন না। মিথ্যা বললে ধ্বংস হয়ে যাবেন ফারাজ। ফারাজ একটা ভারী নিঃশ্বাস ছাড়লো। কি করে বউকে বলবে সে? আমি তো সেই বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিলাম যখন তার মারাত্মক চোখ দুইখানা আমার চোখে স্থির হয়েছিল। ফারাজ উঠে দাঁড়ালো, ধীর গলায় বলল, জানতে চাও তোমার স্বামী ফারাজ এলাহি কে?